প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পশ্চিম তীরে 2 ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে 2 ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার সকালে ইসরায়েলি সৈন্যরা জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়া শহরে ঢুকে একটি ছাউনি ঘিরে ফেলে এবং সেখানে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছাউনিটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইসরায়েলি মারক বাহিনী নিহতদের লাশ নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনি বাসিন্দারা কাবাতিয়ার কাছে একটি কৃষি গোয়ালঘরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পরের পরিস্থিতি খতিয়ে দেখছেন। এর কয়েক ঘন্টা আগেই আল খালিলের কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ফিলিস্তিনি যুবক সরাসরি গুলিতে আহত হন এবং অন্যরা টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী শহরের কেন্দ্রে ঢুকে বেসামরিক নাগরিক ও দোকানপাটের দিকে সরাসরি গুলি, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করে। টিয়ার গ্যাসের কারণে বেশ কয়েকজন শ্বাসকষ্টে ভুগলে ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়। কমিশন ফর ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ অ্যাফেয়ার্স, প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি এবং অ্যাদামেরি প্রিজনার্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের রবিবার প্রকাশিত একটি যৌথ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর মাসে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী দখলকৃত পশ্চিম তীর এবং আল কুদস থেকে 18,500-এরও বেশি ফিলিস্তিনিকে অপহরণ করেছে। এই প্রতিবেদনে নারী আটকের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়, যেখানে অন্তত 570 জন ফিলিস্তিনি নারীকে অপহরণ করা হয়েছে। ইসরায়েলের এই গণহত্যার পর থেকে শুধুমাত্র পশ্চিম তীরেই 1,500 জনেরও বেশি ফিলিস্তিনি শিশুকে অপহরণ করা হয়েছে। এর পাশাপাশি 194 জনেরও বেশি সাংবাদিককে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে 49 জন এখনও কারাগারে রয়েছেন। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফর করবেন। স্থানীয় সময় রবিবার 3 আগস্ট সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার ধারণা উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যাবেন। তিনি আরও জানান, রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইনে বাকবিতণ্ডার পর তিনি 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন, যেগুলো এখন ওই অঞ্চলে অবস্থান করছে। তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তিচালিত নাকি পারমাণবিক অস্ত্রে সজ্জিত তা তিনি স্পষ্ট করেননি। সাবমেরিনগুলোর অবস্থানও গোপন রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে রাশিয়াকে আগামী সপ্তাহের শেষে ট্রাম্পের নির্ধারিত সময়সীমার পটভূমিতে পারমাণবিক অস্ত্রের এই মহড়া শুরু হয়েছে। এছাড়া রাশিয়াকে অনির্দিষ্ট নতুন নিষেধাজ্ঞারও মুখোমুখি হতে হবে। সম্প্রতি তিনি একাধিকবার রাশিয়া সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উইটকফের বার্তা মস্কোর প্রতি কি হবে এবং নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া কিছু করতে পারে কিনা, তখন ট্রাম্প উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এমন একটি চুক্তি হতে পারে, কারণ যেখানে মানুষ মারা যাওয়া বন্ধ করতে হবে। ট্রাম্প পূর্বে হুমকি দিয়েছিলেন যে নতুন পদক্ষেপের অর্থ রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদার যেমন চীন এবং ভারতকে লক্ষ্য করে দ্বিতীয় শুল্ক আরোপ করা হতে পারে। এটি রাশিয়াকে আরও দমিয়ে রাখবে, তবে উল্লেখযোগ্য আন্তর্জাতিক ব্যাঘাতের ঝুঁকি তৈরি করবে। ওয়াশিংটনের চাপ সত্ত্বেও তার পশ্চিমাপন্থী প্রতিবেশীর বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। পুতিন ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন। তিনি শুক্রবার বলেছেন তিনি শান্তি চান, তবে তার প্রায় 3.5 বছরের আগ্রাসন বন্ধ করার ব্যাপারে দাবিসমূহ অপরিবর্তিত রয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে ভূখণ্ড ত্যাগ করা এবং ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করা। মার্কিন প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদ শুরুতে ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ তখন থেকেই তীব্রতর হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোর মর্মান্তিক আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ট্রাম্প পুতিনের প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে 600 অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি। হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয়। প্রথমে এটি একটি ন্যায়সঙ্গত যুদ্ধ থাকলেও এখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়। তাই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া প্রয়োজন। সোমবার 4 আগস্ট গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইসরায়েলের 600 জন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে,
নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানরাও রয়েছেন। তারা বলেছেন, এটা আমাদের পেশাগত রায় যে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ইসরায়েলিদের বিশাল সংখ্যাগরিষ্ঠের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন, দুর্ভোগ বন্ধ করুন। হামাসের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর নেতানিয়াহু গাজায় সামরিক আগ্রাসন সম্প্রসারণের জন্য কাজ করছেন এমন খবরের মধ্যে কর্মকর্তাদের এই চিঠি এলো। আল আকসা প্রাঙ্গণে দখলদারদের আক্রমণের জবাবে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় তখন থেকে ইসরায়েলি আগ্রাসনে 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের গাজায় সবকিছু প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এই অঞ্চলটি ব্যাপক বঞ্চনার সম্মুখীন হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 93 জন শিশুসহ 180 জন অপুষ্টিতে মারা গেছে। জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে বড় পরিস্থিতি বর্তমানে চলছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে লেখা চিঠিতে মোসাদের প্রাক্তন প্রধান তামির পার্দো, শিন বেটের প্রাক্তন প্রধান আমি আয়ালন, প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সহ 600 প্রাক্তন কর্মকর্তা স্পষ্টভাবে তাদের মতামত জানিয়েছেন। তারা বলেছেন, প্রথমে এই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ, কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না। কর্মকর্তারা আরও বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের প্রাক্তন আইডিএফ জেনারেল এবং মোসাদ, শিনবেট, পুলিশ এবং কূটনৈতিক কর্পের সমতুল্যদের বৃহত্তম দল সিআইএস এর পক্ষ থেকে আমরা আপনাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাকে গাজার যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানাচ্ছি। আপনি লেবাননে এটি করেছেন, গাজাতেও এটি করার সময় এসেছে। সবশেষ জানিয়ে দেব, রেলওয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়ল ভারতীয় সেনার মদ্যপ কনস্টেবলের গাড়ি। ভারতের মেরঠ ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার অভিযোগে 35 বছর বয়সী এক সেনাবাহিনীর কনস্টেবলকে শনিবার গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। অভিযুক্ত ওই সেনা কনস্টেবল শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়েন বলে জানিয়েছে দেশটির সরকারি রেলওয়ে পুলিশ বা জিআরপি মেরঠের এসএইচও বিনোদ সিং বলেন, পুলিশের একজন কনস্টেবল ওই ব্যক্তিকে দেখে তাকে গাড়িটি বিপরীত দিকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্ম ছেড়ে যেতে বলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি সাদা রঙের গাড়ি প্ল্যাটফর্মের কিনার ঘেঁষে চলেছে, যার পাশ দিয়েই যাচ্ছে একটি ট্রেন। গাড়িটি প্রায় উল্টে পড়ার মতো অবস্থায় ছিল। ঠিক সেই সময় রেল পুলিশ সেখানে চলে আসে। সিং আরও বলেন, তদন্তে জানা গেছে অভিযুক্ত সেনা কনস্টেবল ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। চিকিৎসা পরীক্ষাতেও তা নিশ্চিত হয়েছে। জনশিপক্কা বিপন্ন করার অভিযোগে আরপিএফ থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। অভিযুক্তের গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে এবং তার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে দেশটির রেলওয়ে অ্যাক্টের ধারা 145 মদ্যপান বা বিশৃঙ্খলা, 147 অনধিকার প্রবেশ ও নিষেধ অমান্য, 154 যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা, 159 রেলকর্মীদের নির্দেশ অমান্য করা এবং পুলিশ অ্যাক্টের ধারা 34 সড়কে নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তির অধীনে অভিযোগ আনা হয়েছে।